ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। এর আগে আপনারা একটা ভিডিওতে দেখেছিলেন ইয়াবা থেকে একজন মেয়ে মানুষ এবং একজন ওয়াইফ কীভাবে বের হয়ে আসে। ঠিক সেই জিনিসটাই আমি নাম পরিচয় গোপন রেখে, আসলে এই ধরনের কেস কিন্তু আমাদের অহরহ আসে, অনেক রকমের আসে। তারা কীভাবে বের হয়ে আসলো সেটি নিয়ে কথা বলবো। ব্যাপারটা একই রকম, ইয়াবা, এবং সেক্ষেত্রে তারা মারিজোয়ানা বা গাঁজাও তাদের নিত এবং অন্যান্য যে ড্রাগগুলো সেগুলো কিন্তু তারা প্রতিনিয়ত নিত। এবং সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের পরিবারের যারা প্রতিবেশীর যে ভিতরে কিছু ফ্রেন্ড সার্কেল ছিল তাদেরকে কিন্তু একত্রে নিয়ে নিত। সো এই যে কেসটি, এই কেসের ক্ষেত্রে কিন্তু যেটা হয়েছিল প্রথমে যে সমস্যা সেটা কিন্তু ওয়াইফ নিয়ে এসেছিল, কিন্তু পরবর্তীতে ওয়াইফ এবং হাজব্যান্ড দুজনেই কিন্তু চিকিৎসার ভিতরে ছিল। তো যখন ওয়াইফের চিকিৎসাটি চলতেছিল, এর পরবর্তীতে একটা সময় সে ফিল করে তার হাজব্যান্ডেরও এই চিকিৎসাটি দরকার। সো ওয়াইফের কয়েকটা সেশনের ভিতরেই হাজব্যান্ড আলাদাভাবে আসে এবং তখন তার ভিতরে যে কমপ্লেনগুলো ছিল বা যে বিষয়গুলো সে শেয়ার করেছিল, এক নম্বরে হলো যে তার অ্যাডিকশনের যে বিষয়টি এবং তাদের ইন্টারপার্সোনাল ইস্যুর কথা বলেছিল। যেহেতু তাদের বয়সের একটা গ্যাপ রয়েছে, হাজব্যান্ড যেহেতু ওয়াইফের থেকে কিছুটা কম, সেক্ষেত্রে এটা একটা কনফ্লিক্ট তৈরি করছে। অনেক সময় তাদের ভিতরে যে এই যে ইন্টারাকশনের যে জায়গাটি ভালো থাকছে না, সেও মনে করছে যে তার ওয়াইফ হয়তো তাকে বুঝতে পারে না, তার ফ্যামিলি ইস্যু আছে, মোটামুটি সেই বিষয়গুলো সে বলতেছিল এই কারণে, কারণ তার এই সমস্যাগুলো তার ভিতরে একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন রকমের মানসিক যে সমস্যাগুলো, স্ট্রেসগুলো, সেগুলো কিন্তু তৈরি করে। এখন সে যখন প্রথমে আসে তখন কিন্তু তাকে একটু স্ট্রেস মনে হয়েছিল, কারণ তার অ্যাটিটিউডগুলো খুব দ্রুত ছিল, কথা বলাটাও সিম্পল ছিল, কিন্তু কিছু কিছু জিনিসে সে খুব বেশি স্ট্রেস আউট হয়ে যেত, সেটা কিন্তু বোঝা যেত। সো এই জন্য তাকে যে টেকনিকগুলো ব্যবহার করা হয়েছে, ওই যে মেডিটেশন ও ব্রিদিং এক্সারসাইজ, এবং তার সিবিটির কিছু টেকনিক আছে যেটা আপনারা জানেন যে লিসেনিংয়ের মাধ্যমে করা হয়, যেমন কনফ্রন্টেশন, সেগুলো করা হয়েছিল এবং তার যে জায়গাগুলো, তার অবস্থানটা বোঝার চেষ্টা করেছিল এই যে কাউন্সেলিংয়ের মাধ্যমে। এরপর সে হলো টোটাল মোটামুটি 3টা বা 4টা সেশন নিয়েছিল এবং সেটা কিন্তু তার জন্য না, তাদের পরিবারের জন্য এবং তাদের ফিউচারের জন্য। সে বেশ কিছু তথ্য দেয় যেটা তার ওয়াইফ দিতে পেরেছিল না, যেমন তার ওয়াইফ অনেক সময় মন খারাপ করে এবং সেটা তার ট্রমা থেকে আসে, সেটা কিন্তু সে বুঝতে পেরেছিল। দ্যাটস এ নাইস অবজারভেশন। এবং সেটি আমাদের এই যে চ্যালেঞ্জটা বা এই যে কাউন্সেলিং সেশনের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু খুব ভালো একটা হেল্প করেছিল। সে বলেছিল যে তার ওয়াইফের অনেক রকমের আর্টের বিষয়ে আগ্রহ আছে এবং সে খুব ভালো আর্ট পারে এবং সেই জিনিসটি কিন্তু তার খুব ভালো লেগেছিল এবং সেই ক্ষেত্রে কীভাবে এটাকে আরও ডেভেলপ করা যায়, সে বলেছিল যে অনলাইনে বিভিন্ন রকমের চ্যানেল বা পেজের মাধ্যমে সে এটাকে আরও বেশি ইনহ্যান্স করতে পারে, হয়তো বা গুগল অ্যাডসেন্স অথবা পেজের মাধ্যমে সে ইনকাম করতে পারে, এটা বলেছিল। এবং সে বলেছিল নেগেটিভ থটের কথা তার ওয়াইফের, এবং তার ভিতরে সে ভালো আছে এবং সেক্ষেত্রে সেই ভালো লাগার যে জায়গাগুলো তাদের নিজেদের ভিতরে, সেটা অনেক সময় তারা বুঝতে পারে না। দেখা যায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এবং ব্যস্ত থাকার পরে আসলে কী করণীয়, নিজেরা কী করতে পারে যেটা তাদের ভালো লাগবে, সেটাও তারা জানতে পারতো না। অনেক সময় তাদের ভিতরে বিরক্ত বোধ কাজ করতো এবং ফিজিক্যালি কোনো রকমের তাদের অ্যাটাচমেন্ট ছিল না। তার কথা অনুযায়ী অনেক বছর হয়েছে তারা সে ধরনের অ্যাটাচমেন্ট করছে না। এই ক্ষেত্রে ট্রমার যে জায়গাটা, যে ওয়াইফের ক্ষেত্রে যে এর আগে তার একটা বিয়ে হয়েছিল এবং বিয়ে থাকা অবস্থায় কিন্তু তার সেকেন্ড যে ম্যারেজটি করে এবং সেই ক্ষেত্রে তার যে হাজব্যান্ডের যে বয়স তার থেকে কম, এবং সেখানে প্রথম ভালো থাকলেও বা বিয়ের আগে ভালো থাকলেও বিয়ের পর আস্তে আস্তে তাদের সম্পর্কটা কমে যাচ্ছে এবং এই সময়টায় তাদের যে আগের যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটাও চেঞ্জ হয়ে গেছে, কারণ ওই সময়টায় তারা বাসাতে বসেই ঘরের ভিতরেই দেখা যেত যে এই ধরনের অ্যাডিকশনগুলো করতো। সো তার কথা অনুযায়ী তার ওয়াইফ এটাকে তাকে ইনফ্লুয়েন্স করতো এবং তার ওয়াইফ বলতো যে না, আমি তো চাই না এটা নিতে, কিন্তু ওই বলে যে অন্তত একদিন নাও, সপ্তাহে একদিন করে আমি নিই। সো এটা বলার পর পরবর্তীতে সেশনগুলো চলতেছিল, একটা সময় কিন্তু তার ওয়াইফের যে বিষয়গুলো সেগুলোই বলতেছিল। পরে যখন তারা দুজনে একত্রে বসে এবং যখন আমি কথা বলি, তখন কিন্তু তারা নিজেদের যে অবজারভেশনগুলো সেগুলো কিছু চেঞ্জ নিয়ে আসে। ওয়াইফও বুঝতে পারে যে হ্যাঁ, আমি এই জিনিসটা আসলে করেছিলাম, এবং হাজব্যান্ডও মনে করে যে এই যে কাজগুলো আমি করলাম বা আমি তাকে যে জিনিসটা বলেছিলাম এটা হয়তো আমি ঠিক করিনি, মানে কি আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যায়। সো এটাই হলো যে কাপল কাউন্সেলিংয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এভাবেই কিন্তু তাদের যে ইয়াবা থেকে মুক্তি পাওয়ার যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু তারা
তারা বুঝতে পেরেছিল। এবং এই ক্ষেত্রে সবথেকে বেশি যে কাজগুলো ছিল যে সেটা হলো ট্রমা ম্যানেজমেন্ট। এর আগে আমি বলেছি যে সাইকোট্রমাটোলজির তাদের গ্রাউন্ডিং টেকনিকগুলো, তারপর স্টেবিলাইজেশন টেকনিকগুলো, রিল্যাক্সেশন এক্সারসাইজ, বর্তমানে থাকার প্র্যাকটিস, ভবিষ্যৎ সম্পর্কে একটা প্ল্যানিং করে চলা, কিভাবে আপনি আপনার ভবিষ্যৎটাকে আরও ভালো করতে পারেন, হ্যাঁ, এবং নিজেদের ভিতরে সম্পর্কটা বৃদ্ধি করার জন্য যে ফিজিক্যাল যে টাচ ওই রকম ছিল না বা ফিলিংগুলো ছিল না, সেগুলোর ক্ষেত্রে তাদের সেক্স এডুকেশন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ক্ষেত্রে। সো এভাবেই কিন্তু তারা আস্তে আস্তে বুঝতে পারে এবং তাদের এক হচ্ছে যে তাদের ইয়াবার প্রতি একটা আসক্তি, সাথে সাথে সম্পর্কের যে অবনতি এবং সাথে সাথে ভবিষ্যৎ সম্পর্কে তাদের একটা অনিশ্চয়তা, সবগুলোই কিন্তু তারা নিজেরাই নিজেদের ট্রিটমেন্টের মাধ্যমে সফলতা অর্জন করতে পেরেছিল। তো আজকে ভিডিও এখানে রাখি। এরকম সফলতার গল্প আরও শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।